আজকের প্রথম খবরটা হলো উপত্যকা নয় বরাক্ত দ্বীপ। রাজ্যসভায় বললেন সুস্মিতা দেব। তিনটি জেলা নিয়ে অসমের দক্ষিণ অংশকে বরাক উপত্যকা বলা হলেও একে উপত্যকার বদলে দ্বীপ বলাই সমীচীন হবে। রাজ্যসভায় বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির উপস্থিতিতেই এই অভিযোগ করেছেন সাংসদ সুস্মিতা দেব। এর কারণ ব্যাখ্যা করে তৃণমূল সাংসদ বলেন, রেল ও সড়ক পথে বরাক উপত্যকা বিচ্ছিন্ন। বিমানের ভাড়া আকাশ ছোঁয়া। রেল বা সড়ক একবার নষ্ট হলে তা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কোনো পদক্ষেপই করে না সরকার। ইস্ট ওয়েস্ট করিডোর বা মহাসড়ক কবে থেকে চালু হবে সেটাও স্পষ্ট নয়। লঙ্কা হয়ে বিকল্প সড়কের দাবি উঠলেও সরকার নীরব বলে অভিযোগ করেন সুস্মিতা দেব। আজকের পরবর্তী খবরটি হলো কৌশিক কৃষ্ণেন্দু সহ 4 বিধায়ক মন্ত্রিত্ব পাচ্ছেন। একজন বা দুইজন নয়, 4 বিধায়ক মন্ত্রিত্ব পাচ্ছেন। 7 ডিসেম্বরে অসম সরকারের সম্প্রসারণ ঘোষণার পর কাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং কতজন বিধায়ক নিয়োগ করা হবে তা নিয়ে অনেক চর্চা চলছিল। নতুন মন্ত্রীদের নাম নিয়ে তুমুল চর্চার মধ্যেই সরকারের নয়া মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘোষণা মতে সিনিয়র বিধায়ক প্রশান্ত ফুকন, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল এবং রূপেশ গোয়ালা মন্ত্রী হিসেবে শপথ নেবেন। বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 7 ডিসেম্বর দুপুর 12টায় মন্ত্রিসভার সম্প্রসারিত হবে। তিনি বলেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর তিনি কতজন বিধায়ক আসন পাবেন তা ঘোষণা করবেন। তদনুসারে বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে জেপি নাড্ডার সঙ্গে আলোচনার পর 4 জন নতুন বিধায়ককে মন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা করেছিলেন। তার বর্তমান মন্ত্রিসভার 15 সদস্য ছিল, কিন্তু মন্ত্রী সঞ্জয় কিষাণ পদ ত্যাগ করেছেন। সব মিলিয়ে মোট 18 জন মন্ত্রী হবেন। আজকের পরবর্তী খবরটি হলো গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত হিমন্ত সরকারের মন্ত্রিসভায়। এবার রাজ্যে গোমাংস নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রিসভায়। বুধবার দিল্লিতে অসম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 3 বছর আগে গোমাংসের বেচাকেনা এবং খাওয়ার উপর যে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল আইন করে, সেটাই এবার সম্প্রসারিত হলো সমগ্র রাজ্যে। চলতি আইনে বলা হয়েছে মঠ মন্দির সত্রের 5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গরুর কিলোমিটারের মতো কোনো শর্ত নেই। অসমের কোথাও হোটেল রেস্তোরাঁগুলো গ্রাহকদের গোমাংস পরিবেশন করতে পারবে না। এমনকি সামাজিক কোনো অনুষ্ঠানে গোমাংস খাওয়া কিংবা খাওয়ানো চলবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজকের পরবর্তী খবরটি হলো আমাদের স্বাধীনতা অনেক বড় দেশের ভালো লাগছে না, নাম না করে ভারতকে খোঁচা ইউনুসের। ফের মোহাম্মদ ইউনুসের নিশানায় ভারত। নাম না করে প্রকাশ্যেই বিঁধলেন ভারতকে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস বলেন, আমাদের স্বাধীনতা অনেক বড় বড় দেশেরই ভালো লাগছে না। নোবেল জয়ী অর্থনীতিবিদের এ ধরনের মন্তব্যে ভারতে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বাংলাদেশের এক রাজনৈতিক বৈঠকে যোগ দিয়ে মোহাম্মদ ইউনুস বলেন, 5 তারিখে যে উত্তেজনা ও শক্তি নিয়ে শত্রুর মোকাবিলা করেছি, আমাদের ছাত্র জনতা বুক পেতে দেশ সেই লক্ষ্যে ফাটল ধরেনি। সেই কথা দুনিয়ার সামনে প্রকাশ করার প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা চলছে। আমাদের স্বাধীনতা অনেক বড় বড় দেশেরই ভালো লাগছে না। তার আরও যোজন, আমরা এখনো কোনো দুর্বল হইনি। আমরা এখনো সেই জাতি যারা স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে যাত্রা শুরু করে। সেই জাতি এখনো সজাগ আছে, মজবুত আছে, ঠান্ডা আমরা হই নাই, আমরা সতেজ, সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জ জেলার নাম উজ্জ্বল করল দীক্ষা। এপিএসসি পরীক্ষায় 8ম স্থানে। অসম লোকসভা আয়োগের পরীক্ষায় 8ম স্থান দখল করল করিমগঞ্জ জেলার দীক্ষা সরকার। দরিদ্র পরিবারের দীক্ষা ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো। পিতৃহারা দীক্ষা শহরের মহর্ষি বিদ্যা মন্দির থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর গৌহাটিতে পাড়ি দেন। সেখানে পড়াশোনা করতে থাকা অবস্থায় আসাম লোকসভা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন। এ ব্যাপারে তার মা বেবি সরকার জানিয়েছেন, দীক্ষা ছোটবেলা থেকে খুব ঈশ্বর বিশ্বাসী। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি অগাধ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা তার। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর প্রথমে দীক্ষা বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন। সে সময় শ্রী শ্রী ঠাকুরের উত্তরসূরি অবিন দাদা তাকে গৌহাটিতে এসে পড়াশোনা করতে বলেন। সে নির্দেশ অনুযায়ী গৌহাটিতে পড়াশোনা করতে আসেন দীক্ষা। এরপর ইউপিএসসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু অবিন দাদা পুনরায় তাকে বাধা দেন।
বলেন আসাম লোকসভা আয়োগের পরীক্ষার প্রস্তুতি নিতে, এমনকি তিনি নিজে দীক্ষার পথ প্রদর্শক হিসাবে ছিলেন, সহায়তা করেছেন। ফলে আজ সাফল্য হয়েছেন দীক্ষা। মেয়ের এই সাফল্যে উৎফুল্লিত অঙ্গনওয়াড়ি কর্মী মা বেবি সরকার। শহরের ডাকবাংলা রোডের একবারা বাড়িতে থাকেন তিনি। আজকের পরবর্তী খবরটি হলো সম্পত্তি থেকে বঞ্চিত হবে এমন সন্দেহে বাবা মা ও বোনকে হত্যা ধৃত যুবক। সম্পত্তি থেকে বঞ্চিত হবে এমন সন্দেহে বাবা মা ও বোনকে হত্যা করল এক উটুতি যুবক। এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছে দিল্লির নেভসরাই এলাকায়। মৃতরা হলেন রাজেশ কুমার 51 বছর বয়স, তার স্ত্রী কমল 46 বছর বয়স, মেয়ে কবিতা যার বয়স ছিল 23। তিনজনকে খুন করে দিব্যি মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়ে রাজেশ ও কমলের ছেলে অর্জুন। বুধবার সকাল 5:30 নাগাদ রাজেশ ও কমলের ছেলে অর্জুন, যার বয়স ছিল 20, মর্নিং ওয়াকে বেরিয়েছিল। বাড়ি ফিরে এ ঘটনা দেখে চমকে যায়। পুলিশে খবর দিয়ে যুবক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ, কিন্তু তখন জানা যায়নি খুনিকে। তদন্তে পুলিশ যা জানতে পারল তাতে চোখ কপালে উঠার জোগাড়। খুনি আর কেউ নয়, স্বয়ং অর্জুন। পুলিশ জানিয়েছে ঘটনার কথা নিজের কাকাকেও জানিয়েছিল যুবক। তদন্তে জানা গেছে গুমের মধ্যেই মা বাবা ও বোনকে খুন করেছিল অর্জুন। কারণ হিসাবে অভিযুক্ত জানিয়েছে বাবা নাকি প্রতিনিয়ত তাকে অপমান করত, এমনকি যুবকের সন্দেহ হয়েছিল সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হতে পারে এবং সমস্ত সম্পত্তি দিয়ে দেওয়া হতে পারে বোনকে। তাই এই কাণ্ড ঘটিয়েছে বলে জেরায় জানিয়েছে যুবক। পুলিশ জানিয়েছে পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটিয়েছে যুবক। মা বাবার বিবাহ বার্ষিকীর দিনটাই খুনের জন্য বেছে নিয়েছিল সে। তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে বাইরের কেউ বাড়ির ভিতরে ঢুকেনি, এমনকি জোর করে বাড়িতে ঢুকারও কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি কিছু চুরিও যায়নি। এরপরই যাবতীয় সন্দেহ গিয়ে পড়ে অর্জুনের উপর। অপরাধ স্বীকারও করেছে সে। এরপরই তাকে গ্রেফতার করা হয়। কলেজ পড়ুয়া অর্জুনের এই কাণ্ডে প্রতিবেশীরা থেকে পুলিশও অবাক। জানা গেছে সম্প্রতি প্রতিবেশীদের সামনে অর্জুনকে হেনস্থা করেছিল বাবা রাজেশ। এরপরই পরিবারের বাকিদের মেরে ফেলার পরিকল্পনা করে সে। আজকের পরবর্তী খবরটি হলো মন্ত্রীর খবর পেয়ে বাজি ফাটিয়ে উল্লাস কৃষ্ণেন্দুর স্ত্রীর। পাতারখান্দিতে খুশির জোয়ার। দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে রাজ্যের মন্ত্রিসভায় স্থান করে নিলেন পাতারখান্দির টানা দুবারের বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এতে খুশির জোয়ার বইছে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারখান্দি, রামকৃষ্ণনগরের, উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভার দলীয় কর্মকর্তা সহ অনেকেই। আনন্দে নিজে বাজি ফাটিয়ে উল্লাস বিধায়ক সহধর্মিনীর। বৃহস্পতিবার বিকালে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৃহত্তর পাতারখান্দি কেন্দ্রের সর্বত্র দলীয় কর্মী সমর্থক মহলে এক আনন্দের জোয়ার বইছে। এদিন সন্ধ্যায় বিধায়ক কৃষ্ণেন্দু পাতারখান্দি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কার্যকর্তাদের সঙ্গে মিলিত হন। বিধায়ক পত্নী মধুমিতা পালকে বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা যায়। একইভাবে বাজারিছড়াতে দলীয় কর্মীরা বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন। তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, ভারত মাতার নামে জয়ধ্বনি দিয়ে আনন্দ জাহির করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো আরজিকর কাণ্ডে মৃত্যু হওয়া যুবতীর মা বাবা বিচার চেয়ে একটি ফেসবুক পেজ খুললেন। দেশবাসীকে অনুরোধ করলেন পাশে থাকা। চলতি বছর 9 আগস্ট মেয়েকে হারিয়েছেন তিলোত্তমার বাবা মা। বিচারের আশায় পেরিয়ে গেছে 4 মাস, কিন্তু আজও সবটা অধরা। এবার ফের একবার বিচারের দাবিতে সরব হলেন নিহত চিকিৎসকের বাবা মা। খুললেন একটি ফেসবুক পেজ। বিচারের দাবি জানিয়ে ইতিমধ্যেই সেই পেজ থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। রাজ্য তথা দেশের প্রতিটি মানুষকে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন সন্তানহারা এই বাবা মা। তিলোত্তমার বাবা মা যে পেজটি খুলেছেন তার নাম ট্রুথ অ্যান্ড জাস্টিস ভয়েস অফ আরজিকর ভিকটিম। সেখানে তারা লিখেছেন, আমাদের মেয়ের জন্য বিচার চেয়ে, সত্য জানতে চেয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর কোনো পরিবার যাতে এভাবে কষ্ট না পায় তা নিশ্চিত করার জন্য আমাদের সঙ্গে থাকুন। 4 মাস হয়ে গেল আমাদের মেয়ের সঙ্গে। গত 9 আগস্ট রাতে কি হয়েছিল এখনো আমরা জানি না। প্রথমে কলকাতা পুলিশ এই ঘটনা তদন্ত করছিল। ওদের তদন্তে আমাদের আস্থা ছিল না, তাই আমরা হাইকোর্টে অন্য এজেন্সির তদন্তের জন্য আবেদন জানাই। এখন এই ঘটনা তদন্ত করেছে সিবিআই, কিন্তু তারপরেও 4 মাসে কিছু জানা গেল না। আপনারা আমাদের সঙ্গে থাকুন। অন্যদিকে 6 ডিসেম্বর প্রতিবাদী চিকিৎসকেরা একটি মিছিলের ডাক দিয়েছেন। সেই মিছিলে পা মেলাবেন
প্রিয়তমার মা বাবা। আজকের পরবর্তী খবরটি হলো 50,000 টাকায় নবজাতক বিক্রি, গ্রেফতার 3। ধেমাজির চিলাপাথরে নবজাতক ক্রয় বিক্রয়ের এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। কিছুদিন আগে এক শিশু রোগ বিশেষজ্ঞের বাসভবন থেকে শিশু ক্রয় বিক্রয়ের একটি ঘটনা জানা গিয়েছিল। এবার অনুরূপ ঘটনা ঘটেছে ধেমাজিতে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী গোলাঘাটের 721 নং রেলপথের 5 নং ওয়ার্ডের বাসিন্দা ঈদুল আলীর স্ত্রী সীমা বেগম গত 25 সেপ্টেম্বর যোরহাট মেডিকেল কলেজে একটি কন্যা শিশুর জন্ম দেন। জন্মের প্রায় 2 মাস পর 23 নভেম্বর যোরহাটে হিমাশ্রী বরা নামের এক মধ্যভোগীর সহায়তায় চিলাপাথরের কল্যাণ কেন্দ্র নিবাসী সুনিতা দেবীর কাছে 50,000 টাকার বিনিময়ে মা বাবা সন্তানকে বিক্রি করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর 2 ডিসেম্বর মা সীমা বেগম সুনিতা দেবীর কাছে নিজের সন্তান ফেরত চান। এরপরই সুনিতা দেবী এ ব্যাপারে পুলিশের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে বগিবিলের সেতুর নিচে শিশুটিকে সুনিতা দেবীর কাছ থেকে ঘুরিয়ে নেবার মুহূর্তে পুলিশ সীমা বেগমকে হাতে নাতে আটক করে। এদিকে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি তার মা বাবা ও সুনিতা দেবীকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি ধেমাজি জেলা শিশু কল্যাণ সমিতিকে অবগত করে। এরপর ধেমাজি শিশু কল্যাণ সমিতি উভয় পক্ষকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। এরপরই পুরো ঘটনা প্রকাশ্যে আসে। চিলাপাথর থানায় সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। তাদের ইতিমধ্যে ধেমাজি জেলা কারাগারে পাঠানো হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।